এক জার্মানির দুই রকম অভিজ্ঞতা। প্রথমে এই ছবিটি দেখুন। শেষ ১৬তে ডেনমার্কের মুখোমুখি হয়েছিল জার্মানি। এই ম্যাচে ডেভিড রাউমের একটি শট লাগে অ্যান্ডারসনের হাতে, ডেনমার্কের অ্যান্ডারসনের হাতে লাগার পরে পেনাল্টি পায় জার্মানি। এবার দ্বিতীয় ছবিটি দেখুন। সেই জার্মানি এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেনের। জামাল মুসিয়ালার নেওয়া শট ডি বক্সের মধ্যে হাতে লাগে, নিজেদের বক্সের মধ্যে হাতে লাগে হলো কুকুরেরার, কিন্তু এবার আর পেনাল্টি পায়নি জার্মানি। তাহলে আগের ম্যাচে যদি পেনাল্টি পেয়ে থাকে জার্মানি, একই জায়গায় বলতে ডি বক্সের মধ্যে হাতে লাগার কারণে যদি পেনাল্টি পায়, তাহলে স্পেনের বিপক্ষে কেন পেল না? এবং এটা তো একটা নিশ্চিত পেনাল্টি, যেভাবে পরিষ্কার দেখা গেছে হাতে লেগেছে। কিন্তু মাঠের রেফারি কিংবা ভিআরের যিনি দায়িত্বে ছিলেন, দুজনের কেউই আসলে জার্মানিকে পেনাল্টি দেয়নি। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা, বিতর্ক। স্বাভাবিকভাবে বিতর্ক হওয়াটাও অস্বাভাবিক না, কারণ সাধারণ যারা ফুটবল দর্শক, তাদের দৃষ্টিতে মনে হয়েছে এটা অবশ্যই পেনাল্টি পাওয়ার দাবিদার। সকাল সন্ধ্যায় ফুটবলের বিশেষ আয়োজন স্পট কিকে আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি খালিদ রাজ। জার্মানি কেন পেনাল্টি পায়নি সেটির ব্যাখ্যা পাওয়া গিয়েছে ইএসপিএন এর প্রতিবেদক ড্যান জনসনের কাছ থেকে। তিনি জানিয়েছেন যে এই টুর্নামেন্ট মানে ইউরো শুরুর আগে রেফারিদের নিয়ে যে ব্রিফিংটা হয়েছে, সেই ব্রিফিংয়ে জানানো হয়েছে এবারের মানে এই হাতে মানে হ্যান্ডবল হওয়ার ক্ষেত্রে পেনাল্টি নিয়মটা কি হবে। সেই নিয়মে বলা আছে যে হাত যদি উপরের দিকে কিংবা যদি আড়াআড়ি না থাকে, হাত আড়াআড়ি বা উপরের দিকে যদি হাত না থাকে, তাহলে সেক্ষেত্রে পেনাল্টি পাবে না, মানে ডি বক্সের মধ্যে লাগলেও পেনাল্টি পাবে না। এখন কুকুরের ক্ষেত্রে খুব সম্ভবত রেফারি এইটাই মানে তার জাজমেন্টে নিয়েছেন যে কুকুরের যখন বলটা হাতে লাগে, তখন তিনি আসলে বলটা হাতটা তিনি বাইরের দিকে না ভিতর দিকে নিচ্ছিলেন, মানে জাস্ট যাতে হাতে যদি লেগে যাতে পেনাল্টিটা না হয়, এই কারণে খুব সম্ভবত ফিল্ড রেফারি বা ভিআর কেউ পেনাল্টি দেয়নি। কিন্তু এখানে একটা প্রশ্ন অবশ্যই আছে। ওয়েফার নিয়ম বুঝলাম, ওয়েফার নতুন নিয়মের কারণে হয়তো হাত উপরে কিংবা আড়াআড়ি ভাবে ছিল না বিধায় হলো পেনাল্টি পায়নি। কিন্তু সেই পেনাল্টিটা যদি হাতে না লাগতো, তাহলে সেক্ষেত্রে মুসিয়ালা শটটা যেভাবে নিয়েছিলেন, তাহলে তো সেটা তো গোল লাইনের অতিক্রম বা জালে জড়াতে পারতো। সেটা তো নিশ্চিত করে ভিএআর বলেন বা যেটা টিভি স্ক্রিনে যেটা দেখা গেছে বা সাধারণ দর্শকরা যেভাবে দেখতে পাচ্ছে, তাতে মনে হয়েছে যে বলটা যদি হাতে না লাগতো তাহলে গোল হতে পারতো। সেক্ষেত্রে কেন রেফারি তার সিদ্ধান্ত বা ভিএআর কেন পেনাল্টির সিদ্ধান্ত নিল না, তাই সেক্ষেত্রে অবশ্যই তারা ভালো বলতে পারবে। সেটা হয়তো বা ২-১ দিনের মধ্যে কোনো না কোনো হয়তো ব্যাখ্যাও দিতে পারে উয়েফা। এখন যেটা হলো, ওই পেনাল্টিটা হলেই যে জার্মানি সেমিফাইনালে পৌঁছে যেত, ব্যাপারটা তা না। স্পেনের কাছে হেরে ২-১ গোলে হেরে তারা বিদায় নিয়েছে এবারের ইউরো থেকে। তারা কিন্তু এবারের আয়োজক। মানে আয়োজকরা কোনো টুর্নামেন্টে না থাকা মানে প্রাণটা অনেকটাই কমে যাওয়া। জার্মানির বিদায়টা নিশ্চিত হওয়ার কারণে ইউরোর আমেজ কমেনি, কিন্তু জার্মানিতে যে ফুটবলের যে উৎসব, সেই উৎসবটা থেমে গিয়েছে। ৫১ মিনিটে দানি ওলমোর গোলে স্পেন এগিয়ে যায়। তারপরে যখন মনে হচ্ছিল স্পেনের জয়টা নিশ্চিত, ঠিক সেই মুহূর্তেই মানে ৮৯ মিনিটে শেষ বাঁশি বাজার মাত্র ১ মিনিট আগে, মানে নির্ধারিত সময়ের ১ মিনিট আগে জার্মানিকে খেলায় ফেরান হলো ফ্লোরিয়ান উইটস। এরপর ম্যাচ যায় অতিরিক্ত সময়। সে অতিরিক্ত সময় গিয়েই ওই আপনার যে জামাল মুসিয়ালার যে পেনাল্টির যে শাউটটা বলেন বা আবেদনটা, সেটা আসলে নাকচ হয়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে ১১৯ মিনিটে গিয়ে মেরিনোর গোলে স্পেন পৌঁছে গেছে সেমিফাইনালে। আচ্ছা, ওই ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয়েছিল আরেকটি বিগ ম্যাচ ছিল, সেটি হলো ফ্রান্স এবং পর্তুগালের। সাধারণ দর্শক বা বিশ্ব ফুটবলের যারা ফুটবল প্রেমী, তাদের কাছে এই ম্যাচটার আবেদনটাও ছিল অনেক বড়। কারণ একদিকে এমবাপ্পে, একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের ফুটবলে আসলে যে জমজমাট যে আবহ তৈরি বা যেরকম হওয়ার কথা ছিল ম্যাচটা, সেটা আসলে দর্শকদের হতাশই হতে হয়েছে। কারণ গোল হয়নি নির্ধারিত সময় বা অতিরিক্ত সময় পর্যন্ত কোনো গোলই হয়নি। সেটা আলাদা হিসাব, ধরলাম যে গোল হলো না, কিন্তু গোল না হলেও খেলার একটা সৌন্দর্য থাকে। সে সৌন্দর্য খেলার ফুটবলে না পর্তুগালের ফুটবলের মধ্যে ছিল, না ফ্রান্সের খেলার মধ্যে ছিল। তো শেষ পর্যন্ত গোলশূন্য ড্রর পরে নির্ধারিত এবং অতিরিক্ত সময় গোলশূন্য ভাবে সমতায় থাকার পরে টাই ব্রেকারে গিয়ে সে ৫-৩ গোলে জিতে উঠে গেছে সেমিফাইনালে।
পর্তুগালের হয়ে পেনাল্টি মিস করেছেন জোয়াও ফেলিক্স এবং সেই পেনাল্টি মিসের কারণে আসলে রোনালদোর ইউরো অধ্যায় শেষ হয়ে গিয়েছে। এখন পর্তুগালের ক্ষেত্রে পর্তুগালের যে এই যে অবস্থা, সেই মানে দুর্দশা বা বিদানে, সেটার কারণ কি রোনালদো? হতে পারে। কেন হতে পারে? কারণ হলো রোনালদো শুধুমাত্র জর্জিয়ার বিপক্ষে ২৫ মিনিট বাদ দিলে ইউরোতে যে কয়েকটি ম্যাচ পর্তুগাল খেলেছে তার প্রত্যেকটিতেই রোনালদো পুরো মিনিট খেলেছেন। সব ম্যাচেরই পুরোটা সময় মাঠে ছিলেন। সব মিলিয়ে উনি এবার ইউরোতে শট নিয়েছেন ৪০টি। ৪০টি শট নেওয়ার পরে একটি গোলও করতে পারেননি। ১৯৮০ সাল থেকে যখন এই গ্রুপ পর্বের প্রথা শুরু হয়েছে ফুটবলে, তখন থেকে এইটা রোনালদোর যে হিসাবটা ৪০ শটের হিসাবটা কোনো গোল না পাওয়া, এটা সবথেকে দ্বিতীয় মানে সর্বোচ্চ, যে এত শট নেওয়ার পরে গোল না পাওয়া। আরেকটা হলো রোনালদোকে বেশি খেলানোর কারণে যেটা হয়েছে, পর্তুগালের বেঞ্চ কিন্তু অনেক শক্তিশালী। পর্তুগালের যেসব খেলোয়াড় আছেন তার মধ্যে বলতে পারি ডিয়েগো জোতা। ডিয়েগো জোতার সামর্থ্য সম্পর্কে যারা প্রিমিয়ার লিগ ফলো করেন তারা অবশ্যই জানেন ডিয়েগো জোতা কতটা মানে ভাইটাল রোল প্লে করতে পারেন। ম্যাচের যেকোনো পরিস্থিতিতে উনি আসলে ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। লিভারপুলের এই খেলোয়াড়কে ঠিকঠাক মতো করে এই যে পুরো ১২০ মিনিট খেলা হয়েছে তাকে বেঞ্চ থেকে আনেননি পর্তুগালের কোচ মার্তিনেজ। আরেকটা হতে পারতো, সেটা হলো গঞ্জালেস, যিনি হলো ২০২২ সালের ওয়ার্ল্ড কাপে রোনালদো যখন শেষ ১৬তে ছিলেন না, তখন কিন্তু উনি হ্যাটট্রিক করে একটা দারুণ একটি জয় এনে দিয়েছিলেন পর্তুগালকে, কিন্তু তাকেও রাখা হয়নি। এখন অতিমাত্রায় রোনালদোর মতো খেলোয়াড় থাকলে অবশ্যই রোনালদোর নির্ভর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেইটা কোনো ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে দলের অন্যান্য যারা আরো ক্যাপেবল খেলোয়াড় আছে তাদেরকে ব্যবহার করারও একটা মানে যে চেষ্টাটা, সেই চেষ্টাটা অনেকাংশে করা যায় না। সেই চেষ্টা হয়তোবা মার্তিনেজ করেননি, সেটাও হতে পারে। কিংবা তার মার্তিনেজের যে প্ল্যানটা, উনি যে প্ল্যান নেমেছিলেন, হয়তোবা প্ল্যান এ ছিল তার, কিন্তু প্ল্যান বি কি হতে পারে, সে প্ল্যান বি অ্যাটলিস্ট মানে এটা বলা যায় যে এই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখা যায়নি। এবার ফ্রান্সের কথাটা বলি। ফ্রান্স হলো কি, ফ্রান্সের যে টিম, ফ্রান্সের আপনি দেখেন ফ্রান্সের মানে এবার এখনকার যদি ইউরোপিয়ান ফুটবল দেখা যায়, ক্লাব ফুটবল যদি আপনি খেয়াল করেন, ক্লাব ফুটবলে মানে ফ্রান্সের খেলোয়াড়দেরই সব দাপট। কিন্তু এবারের ইউরোতে ফ্রান্সের যে অবস্থা, ফ্রান্স এখন পর্যন্ত কোনো ফিল্ড গোল নেই। একটা অদ্ভুত এবং অবাক করার মতোই ব্যাপার। এবারের ইউরোতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে জিতে, নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র করে। তারপরে হলো পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। সেই একটা গোলও এসেছে আ এমবাপ্পের হলো পেনাল্টি থেকে। এরপরে রাউন্ড অফ 16 এ এসে তারা জিতেছে হলো আত্মঘাতী গোলে। অর্থাৎ গ্রুপ পর্ব এবং যদি নকআউট পর্বের প্রথমটা ধরা যায়, ২ টো গোল এসেছে আত্মঘাতী থেকে, আর একটি ফিল্ড গোল না, সেটাও এসেছে এমবাপ্পের পেনাল্টি থেকে। অথচ এই ফ্রান্স দলে কে নেই দেখেন, এমবাপ্পে শুধু নয়, ওসমান দেমবেলের মতো খেলোয়াড় আছেন, যিনি তার সামর্থ্য সম্পর্কে আমরা ক্লাব ফুটবলে অনেকেই দেখেছি। ইভেন উনি ফ্রান্সের হয়ে অনেক ভালো ম্যাচ উপহার দিয়েছেন। আছেন মিডফিল্ডে যদি ধরা যায়, মাঝমাঠে আছেন হলো কান্তের মতো খেলোয়াড়, আছেন হলো চোয়ামিনি, আছেন হলো কামাভিঙ্গা। তারপরেও এই ফ্রান্স দলের মানে কোনো ফিল্ড গোল নেই। গোলের মানে এত হাহাকার, এটা আসলেই একটা আশ্চর্যজনক ফুটবল প্রেমীদের কাছে। আচ্ছা, এই ২ দল ইউরো থেকে অলরেডি ২ দল পৌঁছে গিয়েছে ২ টা হাই ভোল্টেজ ম্যাচ থেকে। একটা হলো স্পেন এবং আরেকটা হলো ফ্রান্স। সেমিফাইনালে তারাই মুখোমুখি হচ্ছে। এবার হলো দ্বিতীয় সেমিফাইনালিস্ট কারা হবে সেটা নির্ধারণ হবে আজ আজ রাতে। আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড, এবং রাত ১ টার ম্যাচে মুখোমুখি হচ্ছে আ আপনার নেদারল্যান্ডস এবং তুরস্ক। এই ২ দলের মধ্যে, এই মানে ৪ দলের মধ্যে মানে দুটো কোয়ার্টার ফাইনাল থেকে যারা জয়ী হবে তারা ২ দলই মুখোমুখি হবে আ সেমিফাইনালে। আজ রাতের এই দুটো ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।